প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনে। বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইন এবং রেনাটা পিএলসির সৌজন্যে এই অনুষ্ঠানে আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। দর্শক, সারা দেশে প্রায় 4 কোটির বেশি মানুষ বিভিন্ন কারণে ব্যথায় ভুগে। এর মধ্যে দীর্ঘমেয়াদী ব্যথায় ভুগে 50%-এরও বেশি মানুষ। বলা হয় এই ধরনের ব্যথার গড় বয়স 6 থেকে 7 বছর। অথচ এই ব্যথা নিয়ে কথা খুব কম হয়। সাধারণ মানুষ জানেই না ব্যথার জন্য কি করতে হবে। বিভিন্ন জন নিকটস্থ ফার্মেসিতে যায়, বিভিন্ন ধরনের ঔষধ গ্রহণ করে এবং সেই ব্যথাটিকে বলা যায় এক ধরনের পালতেই থাকে। তাহলে কি করতে হবে? এ নিয়ে আমাদের চিকিৎসকরা কিন্তু অনেক দিন ধরে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইন এ নিয়ে কাজ করছে এবং পালিত হচ্ছে 27তম আন্তর্জাতিক পেইন কংগ্রেস। আজকে আমরা এই পেইন কংগ্রেস নিয়ে কথা বলবো এবং কথা বলতে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন এই বিষয়ের অন্যতম দিকপাল, ইন্টেন্সিভ কেয়ার অ্যান্ড পেইন মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ.কে.এম. আখতারুজ্জামান, যিনি পাশাপাশি আছেন মহাসচিব বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সাদিয়া, ধন্যবাদ রেনাটা লিমিটেডকে। স্যার, আমরা আজকে পেইন নিয়ে কথা বলতে এসেছি এবং আমরা তার সাথে একটু একটু করে জানতেও চাই এই যে পেইন কংগ্রেস আপনারা আয়োজন করছেন, সেই পেইন কংগ্রেসের পিছনের গল্প। তো প্রথমেই এই সোসাইটি নিয়ে জানতে চাই, পেইন বা ব্যথা যখন আমরা বলি, ব্যথা তো আমাদের সবারই কোনো না কোনো সময় হয়, কিন্তু এটিকে যে গুরুত্ব দেওয়া হয় এবং এটিকে নিয়ে কাজ করা যায় সেই বিষয়টি কিন্তু আমাদের সাধারণ দর্শকদের কাছে কিছুটা অপরিচিত। তো প্রথমেই জানতে চাই আপনার এই সোসাইটির ব্যাপারে, কিভাবে এটি গঠিত হলো। দেখুন, এই ব্যথা নিয়ে কাজ পৃথিবীর অনেক দেশেই শুরু হয়েছিল। আমরা যদি ওয়ার্ল্ডের কথা চিন্তা করি, যে 1973 সালে আমেরিকার সিয়াটলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ পেইন শুরু হয়। ঠিক তার 24-25 বছর পরেই 1997 সালে বাংলাদেশে 11 জন অ্যানেস্থেসিওলজিস্ট অধ্যাপক শাহজাহান নুরুজ্জামান চৌধুরী ও অধ্যাপক কে.এম. ইকবালের নেতৃত্বে শুরু করে বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইন। একটি বিষয় বলে রাখা ভালো যে এই সোসাইটিটি, বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইন বা বিএসএসপিটি, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ পেইনের বাংলাদেশ চ্যাপ্টার, এবং এই সোসাইটিটি একটি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে সমস্ত বিভাগগুলোকে, যারা মেডিকেল সেক্টরে নার্সিং অথবা ফিজিক্যাল থেরাপি অথবা সাইকোলজিস্টকে নিয়ে কাজ করে, এবং এই জন্যই এটিকে একটি মাল্টি ডিসিপ্লিনারি একটি সোসাইটি হিসেবে পরিচিত হয়। তো স্যার, এই ব্যথা বিষয়ক আন্তর্জাতিক একটি সম্মেলন হচ্ছে, অবশ্যই আমাদের দেশের জন্য একটা গর্বের বিষয়। তার চাইতে গর্বের বিষয়টি 27তম, তার মানে আপনারা কাজ করছেন অনেক দিন ধরে। কিন্তু আমরা সাধারণ মানুষরা জানি না যে এই ব্যথা নিয়ে এত কাজ আমাদের দেশে হচ্ছে। বিশেষ করে আধুনিক যে প্রযুক্তিগুলো সেগুলো নিয়ে কাজ হচ্ছে, সেগুলো নিয়ে পড়াশোনাও হচ্ছে। সেই ব্যাপারে একটু জানতে চাই, এই কংগ্রেসের পিছনের গল্পটি, কংগ্রেসটি কিভাবে শুরু হলো এবং কি কি বিষয়ে আপনারা আলোকপাত করেন। এই গল্পটি যেমন 1997 সালে শুরু হয়েছিল অধ্যাপক সামদ চৌধুরী এবং অধ্যাপক কে.এম. ইকবালের নেতৃত্বে। আজকের যুগে এর কিন্তু ব্যাপ্তি অনেক বেশি হয়ে গেছে। আমরা যদি এবছরের সম্মেলনটিকে চিন্তা করি, তাহলে দেখবেন এখানে মাল্টি ডিসিপ্লিনারি অথবা সমস্ত বিভাগ মিলে প্রায় 520 জনের মতো তরুণ নবীন চিকিৎসক যেমন আছেন, তার সঙ্গে অভিজ্ঞ যারা এই বিষয়ে অনেক দিন ধরে কাজ করছেন, অথবা বাংলাদেশের হেলথ সেক্টরে যারা লিডারশিপ, তারা কিন্তু এই সম্মেলনে উপস্থিত আছে। এই সম্মেলনে দেখবেন একটি প্রতিপাদ্য বিষয় কিন্তু আমরা ঠিক করেছি। এবারের প্রতিপাদ্য বিষয়টি হচ্ছে ইমপ্রুভিং পেইন মেডিসিন বিয়ন্ড দ্য বাউন্ডারিজ। দ্যাট ইজ, বাংলাদেশে আমরা যে কাজগুলো করি বা আমরা যে বাংলাদেশে যে পেইন মেডিসিনে কাজ হচ্ছে, সেটার সঙ্গে ইন্টারন্যাশনাল যে কাজগুলোকে সমন্বয় করা অথবা সেই জায়গাগুলোকে যাওয়ার একটা ইচ্ছা, একটি আগ্রহ, অথবা সেই জায়গার সঙ্গে সমন্বয়ের একটি জায়গা থেকে আজকের এইরকম কনফারেন্সটি। তো এই আন্তর্জাতিক কংগ্রেসে অবশ্যই দেশি চিকিৎসকরা আছেন, দেশি বিশেষজ্ঞরা আছেন, পাশাপাশি আন্তর্জাতিক অনেক বিশেষজ্ঞরা আমরা শুনেছি এখানে অংশগ্রহণ করতে এসেছেন। আপনার কাছে কি মনে হয় এই যে দেশি বিদেশি যে সহযোগিতা হচ্ছে এবং আমাদের যারা তরুণ চিকিৎসক আছেন
তারা অনেক কিছু তো জানছে, এই জানাটা কার্যকর হচ্ছে কিনা? এই যে যোগাযোগ অথবা কমিউনিকেশনগুলো যে শুরু হয়েছিল, আমরা শুরু করেছিলাম, যদি এখন এবারের জায়গাটা যদি চিন্তা করি, যে আমাদের এবারের 11টি দেশের প্রায় 28 জন বিশেষজ্ঞ চিকিৎসক যারা ব্যথা নিয়েই কাজ করেন, এনারা এই সম্মেলনে আসছেন। এবং এই সম্মেলনে আরেকটি জায়গা যেটি আছে সেটি হচ্ছে যে এটা ভ্যারাইটিস অফ মাল্টিডিসিপ্লিনারি, যেমন যে মহিলাদের একেবারে তাদের মতোই ব্যথা, যে পেলভিক পেইন অথবা ব্যথামুক্ত প্রসব, অথবা আমরা যদি বলি একেবারে সমস্ত মানুষের জন্য ব্যাক পেইন, এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি। বা এই সম্মেলনে একটি জায়গা তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে সমন্বিতভাবে চিকিৎসা কীভাবে করা যায়। আমাদের কিছু পলিসি সেশন করেছি, আমরা 3টি পলিসি সেশন করেছি। সেই 3টি পলিসি সেশনের একটি জায়গায় আছে যে কিভাবে আমাদের তরুণ চিকিৎসকদের এই দেশের শিক্ষা চিকিৎসা কার্যক্রমে কারিকুলাম কীভাবে করা যায়, এটি একটি জায়গা আছে। আরেকটি জায়গা আছে যে কমন যে ব্যথাগুলো আছে, যেমন ধরুন ব্যাক পেইন অথবা ক্রনিক পেলভিক পেইন, এইরকম যে যেটা কমন যে ব্যথার জায়গাগুলো আছে, ইভেন যে পোস্ট সার্জিক্যাল পেইন, মানে একটা অপারেশনের পরবর্তী যে ব্যথা, সেই জায়গাগুলোকে কীভাবে একটি সমন্বয় করা যায় এই বিভিন্ন স্টেক হোল্ডারের মধ্যে। আপনারা জানেন, যেমন একটা সার্জারি চিন্তা করি, তাহলে এর সঙ্গে একজন সার্জন আছেন। তাহলে আমাদের এই কনফারেন্সে অথবা এই যে পোস্ট সার্জিক্যাল পেইন যে সেশনটি ছিল, সেই সেশনে যেমন একজন সার্জন আছেন, সেই সেশনে একজন অ্যানেস্থেটিস্ট ছিলেন, সেই সেশনে একটি পেইন মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন। এবং এই যে সমন্বয়টা, এই সমন্বয়ের মাধ্যমে আমরা মনে করি যে বাংলাদেশের যে আমরা কিন্তু একটি জায়গা পার হয়ে এসেছি, প্রায় 25-27 বছর যে জায়গাটা পার হয়ে এসেছি, এখন কিন্তু আমরা বলতে পারেন যে আমরা কিন্তু মানে অ্যাডাল্ট বলতে পারি, আমরা একটা যুবক। কিন্তু এই যুবকের জায়গা থেকে সমন্বয়ের জায়গাটাও কিন্তু আমরা করার চেষ্টা করছি। আমি দেখুন যেভাবে বললাম যে পেলভিক পেইন নিয়ে কাজ করছি, কোনোদিন হয়তো চিন্তাই করা হতো না যে পেলভিক পেইন নিয়ে এর সঙ্গে একজন গাইনোকোলজিস্ট থাকবেন, একজন অ্যানেস্থেসিওলজিস্টও আমার এর সঙ্গে যোগ হয়েছে, এবং এর সঙ্গে যে আর যা সাইকোলজিক্যাল ফ্যাক্টর যেহেতু জড়িত আছে, সাইকোলজিস্ট একজন যোগ হয়েছে। তাহলে এই যে মাল্টি ডিসিপ্লিনারি জায়গা থেকে যাওয়া, এই জায়গায় যাওয়ার একটা চেষ্টা এই সম্মেলনটাতে। খুবই ধন্যবাদ যে আপনি সুন্দরভাবে বললেন যে এই সম্মেলনের পিছনের গল্প এবং কি কি আমরা এ থেকে আশা করতে পারি। তো আমাদের দেশের তরুণ চিকিৎসক বলি বা প্রবীণ চিকিৎসক, দুই চিকিৎসকদের ক্ষেত্রে একটি অভিযোগ থাকে বা অনুযোগ থাকে সাধারণ রোগীদের, যে তারা কি আন্তর্জাতিকভাবে যে চিকিৎসা পদ্ধতি আছে সেটি ব্যবহারের যোগ্য কিনা। তো সেখানে একটা প্রশ্ন থেকে যায় যে এরা আন্তর্জাতিক প্রশিক্ষণের ক্ষেত্রে কতটুকু রোল প্লে করে বা কতটুকু আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রাপ্ত, সেই জায়গা থেকে জানতে চাই। এই সোসাইটি আপনারা কি এখানে কোনো কাজ করছেন? আমরা এই সোসাইটি যখন তৈরি হয় তখন থেকে কিন্তু আমাদের একটি মিশন অ্যান্ড ভিশন ছিল। আমরা যেমন আমাদের এই দেশের পার্সপেক্টিভে সকলকে একখানি করা, যেমন একটি জায়গা অর্গানাইজ করা, দ্বিতীয়ত যে কোলাবোরেশনগুলো করা। আপনার এই কথা থেকে যদি আমি চিন্তা করি যে আমাদের আজকের যে তরুণ চিকিৎসকরা আছে, এই তরুণ চিকিৎসকরা কিন্তু কোলাবোরেশন যে শুরু হয়েছে সেটা সেই কোলাবোরেশনের পার্ট হয়ে যাচ্ছে। আমাদের এরকম একটি কোলাবোরেশন আছে যেটা আমরা বলি ইউরোপিয়ান সোসাইটি ফর রিজনাল অ্যানেস্থেসিয়া অ্যান্ড পেইন ম্যানেজমেন্ট। আচ্ছা, সেই সোসাইটির সঙ্গে আমরা কোলাবোরেট করে তাদের একটি আন্তর্জাতিক ডিগ্রি আছে, আমরা যেটাকে বলি ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন ম্যানেজমেন্ট। তাহলে এই ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন মেডিসিনের যে ডিগ্রিটি, সেই ডিগ্রির যে পরীক্ষাটি, সেটি আজ থেকে যদি 22 সালের আগের কথা চিন্তা করি, তাহলে এই পরীক্ষাটি শুধুমাত্র ইউরোপের কোনো একটি দেশে তৈরি হতো পরীক্ষাটি। কিন্তু আমার দেশে যে তরুণ চিকিৎসকরা আছে অথবা আমাদের দেশের যে সোশ্যাল ইকোনমিক কন্ডিশন, সেই জায়গাটা থেকে এই ছেলে মেয়েকে ইউরোপে পাড়ি দিয়ে অথবা ইউরোপে একটা ভিসা নিয়ে যেয়ে এই পরীক্ষাটা দেয়া, এই যে রিয়েলি কষ্টকর ব্যাপার। হ্যাঁ, থাকা খাওয়ার খরচ আছে, যাওয়ার খরচ আছে ইত্যাদি। আমরা তখন চিন্তা করলাম যে আমরা যে উদ্যোগ নিলাম, এবং সবচেয়ে খুশির খবর দেখেন, আমরা 22 সালে থেকে শুরু করেছি এই ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন ম্যানেজমেন্টের পরীক্ষাটি। প্রথম বছরে আমাদের মাত্র 11 জন ছেলে মেয়ে পরীক্ষা দিল, দ্বিতীয় বছরে আবার বাড়লো। এবারের যদি আমরা স্ট্যাটিস্টিকটা বলি, বিশ্বে টোটাল 61 জন পার্ট অন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে বাংলাদেশে 30 জন। তার মানে দেখুন
এই যে যে 300 মিলিয়ন মানুষের যে একটি কন্টিনেন্ট, সেই কন্টিনেন্টের জায়গা থেকে আমরাই হাফ, তাহলে অর্ধেক মানুষ আমাদের আমাদের তরুণ চিকিৎসকরা এখানে জয়েন করেছে। তার মানে আমাদের তরুণ চিকিৎসকরা সচেতনও হয়েছে এবং তারা অংশগ্রহণ করছে। একইভাবে যদি পার্ট 2-র কথা বলি, যারা ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন মেডিসিনের পার্ট 2 যেটা কোশ্চেনটা যদি বলি, সেখানেও কিন্তু আমরা 23 জন আমরা পরীক্ষা দিয়েছি আমাদের ছেলেমেয়েরা। তার মধ্যে 20 জন আমাদের দেশি এবং 3 জন হচ্ছে দেশের বাইরে থেকে, একজন ইন্দোনেশিয়া, একজন কাতার এবং একজন পাকিস্তান থেকে। অতএব আমরা কিন্তু আমাদের ছেলেমেয়েরা কিন্তু এখন আর পিছিয়ে নাই। এইরকম একটি উদ্যোগের ফলে আমার দেশে বসেই তারা এইরকম একটি আন্তর্জাতিক পেইন ডিপ্লোমা, এবং আরেকটি বিষয় যে হচ্ছে যে এরকম একটি পেইন ডিপ্লোমা কিন্তু অ্যাক্রিডেটেড, একটা ইউরোপের অ্যাক্রিডেটেড কিন্তু আর কোথাও নাই। অতএব আমরা আমাদের ছেলেমেয়েদেরকে এই জায়গাটায় আনার চেষ্টা করছি। জি, আমরা এই নিয়ে আরো কথা শুনবো। এখন একটি বিরতির সময় হয়েছে। স্যার, আমরা শুনছিলাম যে আপনার এই সংগঠন কিভাবে কাজ করছে আন্তর্জাতিকভাবে, এবং আন্তর্জাতিক যে কোলাবোরেশন, এটা শুনে খুবই আনন্দ লাগছে যে আমাদের তরুণ চিকিৎসকরা এই সুযোগটা পাচ্ছে আপনাদের সোসাইটির মাধ্যমে। তারপর আমাদের যারা সাধারণ রোগী, তাদের মধ্যে একটা ধারণা আছে ব্যথা হলে ব্যথার ওষুধ খাবে, ওষুধ না কাজ করলে সেই ওষুধের ডোজ একটু একটু করে বাড়াবে। সেক্ষেত্রে যে ফার্মেসির লোকজন আছে তারা একটা বড় ভূমিকা পালন করে, বিভিন্ন চিকিৎসকরা এখানে ভূমিকা পালন করে। একটি সময় গিয়ে হতাশ হয়ে যায় যে এখন কি করব। তো সেই ব্যাপারে আপনার কি মনে হয়, এই পেইন সোসাইটির কতটুকু ভূমিকা আছে? এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো শুধুমাত্র কিন্তু একটি অর্গানাইজেশনের পক্ষে সম্ভব না এই 19 কোটি মানুষের দেশে। তবে আমরা কিন্তু এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করি। আমরা দুভাবে এই প্রোগ্রামটা করি। একটি প্রোগ্রাম হচ্ছে, দেখুন, আমাদের দেশের মেজরিটি মানুষ আমাদের গ্রামে বাস করে, এবং গ্রামে যে চিকিৎসকরা চিকিৎসা দেন, ওনারা হয়তো দেখবেন আজ থেকে 20 বছর আগে MBBS পাস করেছেন, অথবা একেবারে তরুণ চিকিৎসকরা গ্রামে বসে তারা তাদের প্লেস অফ পোস্টিং হচ্ছে উপজেলাগুলো লেভেলগুলো, অথবা থানা, অথবা বিভাগীয় শহরগুলোতে, অথবা ডিস্ট্রিক্ট লেভেল শহরগুলোতে। আমাদের এই অর্গানাইজেশনটি অস্ট্রেলিয়ান অ্যান্ড নিউজিল্যান্ড কলেজ অফ অ্যানেস্থেটিক্স মাধ্যমে আমরা তাদের একটা প্রোগ্রাম ছিল, একদিনের একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামটি আমরা বলি এসেনশিয়াল পেইন ম্যানেজমেন্ট। এই প্রোগ্রামটির মাধ্যমে আমরা সেই প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসকদেরকে, এর সঙ্গে জড়িত অন্যরা যেমন নার্সকে অথবা একেবারে প্যারামেডিক্সদেরকে আমরা একটু ট্রেন করি। ওনারা একটা ব্যথার রুগীকে কীভাবে দেখবেন, ওই ব্যথার রুগীটাকে কী রকম একটা মেডিকেশন দেবেন। আমরা প্রায়ই দেখে থাকি আমাদের NSAID যদি চিন্তা করি, অথবা যদি এই স্টেরয়েডগুলোর কথা চিন্তা করি, তাহলে রুগীরা দিনের পর দিন এই স্টেরয়েড অথবা NSAID খাচ্ছেন, এবং এর পরিণতিতে হচ্ছে কি তাদের হাইপারটেনশন, অথবা রেনাল ইম্পেয়ারমেন্ট হচ্ছে, অথবা ব্রঙ্কাল অ্যাজমা ডেভেলপ করছে, অথবা স্টেরয়েড ইনডিউসড হাড়গুলো ক্ষয় হয়ে যাচ্ছে, অথবা ডায়াবেটিস ডেভেলপ করছে। এইরকম একটি জায়গায় আমরা এই প্রত্যন্ত অঞ্চলের একেবারে জুনিয়র চিকিৎসকদেরকে একটি চিকিৎসা ব্যবস্থা করি। এই জায়গাটা থেকে আমরা বিভিন্ন ডে পালন করি। যেমন এবারের কনফারেন্স উপলক্ষে আমরা কিন্তু একটা লিফলেট বের করেছি, আমরা একটা ক্রয়পত্রের মতো একটি বের করেছি। সেখানে পেইনের বর্তমান অবস্থা কি তার একটা স্ট্যাটিস্টিক্সকে আমরা করার চেষ্টা করেছি। আমরা বিভিন্ন মেডিকেল কলেজের তাদের যে কারিকুলামকে দেখার চেষ্টা করেছি, এবং আমাদের যে পেইন কারিকুলামগুলো কীভাবে করা যায় সেটাও নিয়ে দেখার চেষ্টা করেছি। এই জায়গাটাকে আমরা যে হাইলাইট করা পিপলের কাছে, অথবা নীতি নির্ধারকদের কাছে এই কাজগুলো করা উচিত, অথবা এই কাজগুলো করা যেতে পারে, এটাই পেইন সোসাইটি করে যাচ্ছে। এবং আমরা মনে হয় যে মিডিয়া হিসেবে, অথবা যে ইন্ডাস্ট্রি আছে, যারা সেই ইন্ডাস্ট্রিরও অনেক রোল আছে, ইন্ডাস্ট্রির অনেক রেসপন্সিবিলিটি আছে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা করতে পারি। স্যার, আমাদের দেশের বিভিন্ন বিষয়ে বিশেষায়িত চিকিৎসকরা আছেন, বিশেষজ্ঞ হিসাবে আছেন, যেমন বাত ব্যথা বিশেষজ্ঞ আছেন, ফিজিক্যাল মেডিসিনে বিশেষজ্ঞ আছেন, এবং এই যে ব্যথা নিয়ে কাজ করে অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞরা আছেন। তো সাধারণ মানুষ কিছুটা হলে বিভ্রান্তির মধ্যে থাকে যে ব্যথা যদি দীর্ঘদিন থাকে তারা আসলে কোথায় যাবে, কি করবে, এবং চিকিৎসাটা কি পদ্ধতিতে নিলে ভালো হয়। এই বিষয়ে যে আপনাদের একটা যোগাযোগের জায়গাটা রয়েছে, সেখানে আপনারা কতটুকু কাজ করছেন? দেখুন, প্রথমত চিন্তা করি যে ব্যথার চিকিৎসায় যারা জড়িত থাকে, আপনি ঠিকই বলেছেন
এখানে বিভিন্ন বিভাগ কাজ করেন। যেমন মনে করুন অর্থোপেডিক একটি যদি বিভাগকে যদি চিন্তা করি, এই প্রতিটি বিভাগ যে যখন তৈরি হয় তার একটি কোর এরিয়া থাকে, সে কোন বিষয়গুলো নিয়ে কাজ করে। যেমন অর্থোপেডিককে যদি আমরা চিন্তা করি, সে তার হাড়জনিত কোনো একটি ব্যথা নিয়ে তারা ওনারা বেশি কাজ করে, অথবা হাড়জনিত কোনো কোনো অসুখের জন্য তারা কাজ করেন। একইভাবে রিউমাটোলজির কথা যদি চিন্তা করি, সেই রিউমাটোলজিও কিন্তু একইভাবে তারা একটা ইনফ্লামেটরি কন্ডিশন নিয়ে কাজ করেন, এবং এই সবগুলোরই জায়গা কিন্তু কমন একটা জায়গা, সেটা ব্যথা। জি। তাহলে এই যে ব্যথাগুলো হচ্ছে, তাহলে এই ব্যথাগুলো কে দেখবেন, এটি যদি আমরা চিন্তা করি, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ পেইন, অথবা আজকের যদি পেইন কারিকুলামকে যদি চিন্তা করি, তাহলে আমরা বলি যে পেইনটা শুধুমাত্র এটি আগে যেটা চিন্তা করা হতো, এটা ফিজিক্যাল বায়োফিজিক্যাল মেথড বা বায়োমেডিক্যাল মেথডকে চিন্তা করা হতো, কিন্তু এখন কিন্তু ওই জায়গায় নাই। এখন কিন্তু আমরা বলা হচ্ছে যে দিস ইজ দ্য বায়োসাইকোসোশ্যাল মডেল। তার মানে এখানে একটা সাইকোলজিক্যাল কম্পোনেন্টও আছে, এখানে তার একটা ফিজিক্যাল কম্পোনেন্টও আছে। এই জায়গাটা যখন আমি চিন্তা করি, তখনই চিন্তা হলো যে এই ব্যথা চিকিৎসার জন্য একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, সেই জন্য বলা যায় মাল্টি ডিসিপ্লিনারি টিম। সেই মাল্টি ডিসিপ্লিনারি টিমে একজন পেইন বিশেষজ্ঞ অথবা ব্যথা বিশেষজ্ঞ যেমন থাকবেন, সে কিন্তু অ্যানাস্থেটিস্ট থেকেও আসতে পারে, সে কিন্তু অর্থোপেডিক্স থেকেও আসতে পারে, সে কিন্তু তার নিউরোলজিস্ট থেকেও আসতে পারেন। কিন্তু এর সঙ্গে যোগ হবে যিনি নিউরোলজিস্ট, এর সঙ্গে যোগ হবে ইনি অর্থোপেডিশিয়ান, এর সঙ্গে যোগ হবে ইনি সাইকোলজিস্ট, এর সঙ্গে যোগ হবে একজন নার্সেস অ্যান্ড আদার প্যারামেডিক্সগুলো যোগ হবে। অর্থাৎ ব্যথাটা কিন্তু একটা স্পেশালিটি, একটা সাবজেক্ট। এর সঙ্গে অর্থোপেডিক্সের কোনো সম্পর্ক নাই, এর সঙ্গে রিউমাটোলজির কোনো সম্পর্ক নাই। এই ব্যথাটার যে কারণগুলো যদি চিন্তা করি, সেই ব্যথা নিয়ে যেনারা কাজ করবেন ওনারা একজন ব্যথা বিশেষজ্ঞ। এর সঙ্গে ধরেন একজন ব্যথা বিশেষজ্ঞ আসলো, এর সঙ্গে আমার তার অর্থোপেডিক কম্পোনেন্টটা আসলো, তার একটা কোথাও একটা ফ্র্যাকচার হয়েছে, অবশ্যই সেখানে তার অর্থোপেডিশিয়ানের বেশি রেসপন্সিবিলিটি থাকবে। কিন্তু সেক্ষেত্রে হয়তো একটা নিউমাটোলজির তার রেসপন্সিবিলিটি থাকছে না। এই জন্যই বলা হচ্ছে এখন যে এই যে পেইন মেডিসিনটা হওয়া উচিত এই যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে, এবং সেখানে একজন ব্যথা বিশেষজ্ঞ, সে যে স্পেশালিটি থেকে আসুন না কেন, একটি নির্দিষ্ট ব্যথা রিলেটেড কারিকুলামের উপর ভিত্তি করে যে লেখাপড়া করবেন, যে পোস্ট গ্রাজুয়েশনটা করবেন, তার স্কিল ডেভেলপগুলো করবেন, উনি একজন ব্যথা বিশেষজ্ঞ হিসেবে এই সেবাটি প্রদান করবেন, এবং উনি এই টিমের টিম লিডার হবেন। আপনাদের এই যে কংগ্রেসটি পেইন কংগ্রেস 2026, এখানে ব্যথা নিয়ে কাজ করছে যারা, তারা এসেছে, পাশাপাশি অনেক মিডিয়াও এসেছে। আপনার কাছে কি মনে হয় মিডিয়া কি এই ব্যাপারে আরও বেশি সচেতন হবে এই ধরনের মেসেজগুলো প্রচার করার ব্যাপারে? আমি যা করি না কেন, এই যে রিসার্চ অথবা এই যে পড়াশোনা অথবা যা কিছুই করি না কেন, তার কিন্তু একটা এন্ড রেজাল্ট থাকে যে আমি আমার জনগণের কাছে অথবা যে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া। তাহলে আমি যেখানে তৈরি হচ্ছে অথবা যেখান থেকে ডেলিভারি হচ্ছে, যেখানে যার জন্য তৈরি করছি, যা ভোক্তা যারা, এর মধ্যে কোনো যদি যোগাযোগ না থাকে, তাহলে তো ওইটা করে কোনো লাভ নেই। সেই জন্যই মেডিকেল সায়েন্সের কথা বলা হয় যে যে কোনো রিসার্চ অথবা যে কোনো একটা ট্রিটমেন্ট প্রসিডিওর্স যাই হোক না কেন, এটাকে ভোক্তার কাছে জানাতে হবে, অথবা জনসাধারণকে জানাতে হবে, অথবা এটাকে ওপেন সোর্স করে দিতে হবে যে এই কাজ হলে আপনি এই কাজগুলো করতে পারবেন, এই কাজের জন্য অমুক অমুক জায়গায় হেল্প নিতে পারবেন। যদি তা না থাকে, তাহলে তো এটা ঘরে বসে থাকলে হলো না। ওই জায়গায় আপনার অথবা মিডিয়া অবশ্যই একটি যৌক্তিক একটা জায়গায় কাজ করতে পারে, এবং একটি ভালো পজিটিভ রোল প্লে করতে পারে। এবং এই মিডিয়াকে যদি তারা যদি তাদের এই জায়গাটাকে যথাযথভাবে ফুটিয়ে তোলে, তাহলে কিন্তু দেখবেন যে অনেক কিছুই আমাদের জানা হচ্ছে। যেমন একজন মানুষকে বলা হলো যে আপনি শুধুমাত্র দোকান থেকে ব্যথার ওষুধ খাবেন না, এইরকম একটি স্লোগান যদি চিন্তা করেন, সেই স্লোগানটা কিন্তু আপনারাও দিতে পারেন বা মিডিয়াও দিতে পারে। আমি একটু খুব ইন্টারেস্টিং একটি কথা বলেছি, দেখবেন যে আপনি রাস্তায় অনেক গাড়ি চলে, গাড়ির পিছনে একটা লেখা থাকে, কিন্তু দেখবেন অনেক সুন্দর সুন্দর করে আর্টিস্টরা লিখে, যেখানে কোনো একটা জায়গায় লেখা আছে যে আপনার মেয়ে শিশুকে স্কুলে পাঠান। এটা কিন্তু একটা মেসেজ, এটা মেসেজ, এটা আমি দিচ্ছি। অথবা দেখবেন যে কোনো একটা জায়গায় বলে একটি এত ফিট দূরত্বে থাকুন, তার মানে উনি কিন্তু বলে দিচ্ছেন যে এই যে আমরা যদি খুব কাছাকাছি থাকি, তাহলে হয়তো যে কোনোভাবে একটা দুর্ঘটনা ঘটতে পারে। অর্থাৎ এখান থেকে যদি আমি রোধ করতে চাই, তাহলে একটা মিনিমাম ডিস্টেন্স আমাদের মেনটেন করতেই হবে। তাই এই যে সমান দূরত্বে থাকার যে একটা মেসেজটি উনি কিন্তু দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু একটা সিম্পল, কিন্তু এরকম একটা তার স্লোগানের ভিতরে দিয়ে দিল। এটা ওনার কাজ ছিল না কিন্তু হয়তো,
কিন্তু উনি এটাকে করলেন একজন একজন বাস চালক অথবা একজন অথবা ট্রাক চালক অথবা একজন যারা এই জায়গাটা লিখছেন, তারা কিন্তু এর মাধ্যমে সোসাইটিকে কিছু মেসেজ দিচ্ছে। ওই রকম মিডিয়া এই অবশ্যই এখানে একটা ভালো মেসেজ দিতে পারে, এবং এই মিডিয়ার এই মেসেজটা পিপল কিন্তু অনেক অনেক ভাবে চলে যাবে। কারণ আমি যখন বলতে যাব তাহলে আমার সঙ্গে 10 জন শুনবে, আর মিডিয়া যখন বলবে তার সঙ্গে 1 লাখ শুনবে। অতএব জানানোর জন্য মিডিয়া বাইরে আর কেউ যাওয়ার কোনো উপায় নেই। অবশ্যই আমরা এই নিয়ে আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। আমরা এই কংগ্রেসে দেখেছি বিভিন্ন ধরনের প্রবন্ধ উপস্থাপিত হচ্ছে, সেগুলো অ্যাবস্ট্রাক্ট আকারে উপস্থাপিত হচ্ছে এবং পাশাপাশি পোস্টার আকারে আমরা দেখেছি। তো এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কাজ দেখতে পাচ্ছি, যেমন অনেকেই আছে ফ্রোজেন শোল্ডারে ভুগে, অনেকের আছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া ইত্যাদি নিউরোলজিক্যাল ব্যথায় ভুগছে এবং এই ব্যথাগুলো খুব সহজে দূর করা যায় না। এখানে নতুন নতুন কিছু দিগন্তর উন্মোচিত হচ্ছে, এই প্রবন্ধগুলো আমরা দেখছিলাম, সেখানে একটু জানতে চাই। প্রথমত আমি চিন্তা করি যে মেডিকেল সায়েন্স কিন্তু অনেক দূর এগিয়েছে, এর সঙ্গে মিলিয়ে বাংলাদেশও কিন্তু অনেক দূর আগাচ্ছে। আমরা আজ থেকে যদি 50 বছর আগের কথা চিন্তা করি, তখন আমাদের এই দেশের একটি প্রধানতম সমস্যা ছিল ডায়রিয়া। তাহলে যেমন ডায়রিয়াটি এখন আর কিন্তু আমাদের জন্য সমস্যা ওইভাবে নাই, অথবা ডায়রিয়া জনিত যে মৃত্যুটা ছিল সেই মৃত্যুটা কিন্তু আমরা রোধ করেছি সে একটু খাবার স্যালাইন তৈরি করেই, অথবা খাবার স্যালাইনকে দিয়েই। এক সময় চিন্তা করা হতো যে ব্যথা হলো এটাই স্বাভাবিক, এটার সঙ্গে আর কিছু করার নেই। আর যেমন ধরুন আমরা যদি চিন্তা করি প্রসবকালীন ব্যথা, লেবার পেইন, তাহলে এইরকম একটি এটা তো শাশ্বত। একটা মা তার বাচ্চা জন্ম দিবেন এবং এই বাচ্চার জন্ম দেওয়ার সময় তার ব্যথা হবে, এটি শাশ্বত। এবং মা তার দাদি, তার নানি অথবা তার মার কাছ থেকে শুনেছেন এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, বাচ্চা নিতে হলে এরকম একটা ব্যথা হবে। অথবা দেখবেন যে তাদের একটি কনসেপ্ট আছে নো পেইন নো গেইন, এই ব্যথা না হলে কোনো কিছু ভালো কিছু আসা যায় না। তাহলে এইরকম একটা জায়গায় উনি কিন্তু প্রি অকুপাইড একটি জায়গা নিয়ে আসেন। তাহলে এখনকার যুগে বলা হচ্ছে না, এটা না, এই যে লেবার পেইন, যে পেইনটা হচ্ছে, এই পেইনটার জন্য আমাদের শরীরের থেকে যে বিভিন্ন ধরনের হরমোন অ্যান্ড এনজাইমগুলো যখন রিলিজ হচ্ছে, সেই হরমোন অ্যান্ড এই এনজাইমগুলো কিন্তু ওই অনাগত বাচ্চাটার অনেক ক্ষতি করে। অতএব এই বাচ্চাটারও অনেক ক্ষতি হতে পারে। এটি একটি জায়গা। মার অনেক ক্ষতি হতে পারে, যেমন মার যদি আমরা জানি যে এখানে একটা অ্যাড্রেনালিন নরএড্রেনালিন এই জাতীয় হরমোন সিক্রেশন হয়, তখন মার হার্ট রেট ব্লাড প্রেশার বাড়ে। তাহলে একটি মা যখন তার একটা আগে থেকে কোনো একটা রক্তচাপ বেশি থাকে, যেটা আমরা বলি প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন যদি বেশি হয়, এবং এরকম একটি ব্যথার জন্য আরও বেশি তার করে অ্যাড্রেনালিন সিক্রেশন হচ্ছে, তার ব্লাড প্রেশার বেড়ে গেল, তাহলে এই যে ব্লাড প্রেশার বাড়ার জন্য যে কমপ্লিকেশনগুলো হতে পারে, বিশেষ করে স্ট্রোক অথবা কনভালশন, যেটা আমরা এক্লামশিয়া বলি, এই যে এই জায়গাটা যে হতে পারে, তাহলে এখান থেকে বাঁচার কী উপায় হতে পারে? তাহলে একটা ব্যথা মুক্ত একটি প্রসব, এবং এই ব্যথামুক্ত প্রসবটা যদি আমরা করার জন্য একজন অ্যানেস্থেসিওলজিস্ট কিন্তু আমাদের আজ থেকে 20 বছর আগে যদি চিন্তা করেন, আমি যদি আমার কথা চিন্তা করি, আমি এমডি ইন অ্যানেস্থেসিয়াতে একটা থিসিস করতে হয়। এর আগে কখনোই এমডি ইন অ্যানেস্থেসিয়ায় লেবার পেইন নিয়ে কাজ করার মতো কোনো থিসিস নাই, আমি ওইটা নিয়ে কাজ করলাম। আচ্ছা, এরপরে দেখেন আমরা যদি সেই চিন্তা করি 97-98-এর কথা চিন্তা করি, যে 98 সালে আমার যে এমডি থিসিসটি একটি ব্যথামুক্ত প্রসবের উপরে। এবং আজকের যুগে যদি চিন্তা করি, আপনি অনেক হসপিটালে দেখবেন, সরকারি বেসরকারি সব হসপিটালগুলোতে একটি ব্যথামুক্ত প্রসব নামে অ্যানাস্থেসিওলজিস্টরা সার্ভিস দিচ্ছেন, এবং অনেক গাইনোকোলজিস্টরাও কিন্তু এখানে আসছেন, এবং অনেক মারাও এখানে বলছেন যে ইয়েস, এই যেহেতু ব্যথামুক্ত প্রসব করা সম্ভব, অথবা আমি এটাই চাই। তাহলে এইরকম একটা জায়গা থেকে আমাদের কিন্তু অগ্রসর হয়েছি আমরা। আমি আবার একটি কথা বলতেছিলেন আপনি, যে ট্রাইজেমিনাল নিউরালজিয়া নামে একটি কথা বলতেছিলেন। দেখুন, এই যে ট্রাইজেমিনাল নিউরালজিয়া একটি নিউরোপ্যাথিক পেইন। কেউ যদি এই আপনার পরিবারে অথবা আপনি 10 জন লোকের কাছে শুনতে যাবেন যে ট্রাইজেমিনাল নিউরালজিয়া মানে একটা অসহনীয় ব্যথা, এবং এটাকে বলা হয় টিক অথবা সুইসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করে। উনি হঠাৎ করে একটা ব্যথা এরকম শুরু হলো তার যে কোনো একদিকে, এবং এই ব্যথাটা নিয়ে
চিকিৎসার মানে যদি কোনো চিকিৎসা না করা হয় তাহলে ওনার পক্ষে কদিন পরে মনে হবে যে আমি সুইসাইড করি। এই যে জায়গাটা কিন্তু এখন আর ঘরে বসে থেকে এই কষ্ট করার জায়গা নাই। যেমন এর জন্য মেডিকেল ম্যানেজমেন্ট আছে, মেডিকেল ম্যানেজমেন্ট আমরা করি। আমি দেখবেন যে একজন লোক এরকম অনেক দিন ধরে একটা কিছু ওষুধ খেয়ে যাচ্ছেন, আমরা যে ওষুধগুলো বলি কার্বালজিপিন জাতীয় ওষুধগুলো খেয়ে যাচ্ছেন, এবং এই ওষুধগুলো খাবার পরে কিছু সাইড ইফেক্টও হয়, দুদিন পর বন্ধ করছেন। এরকম একটি জায়গা যেমন আছে। এখনকার যুগে যদি কথা চিন্তা করি তাহলে কিন্তু আর ওই কার্বালজিপিন না খেলেও চলবে। অপারেশন না করেই আমরা একটা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের মাধ্যমে যে নার্ভটা ওই ব্যথাটি নিয়ে যায় বা যে ব্যথাটি ক্যারি করে, সেই নার্ভের যে নিউক্লিয়াসটি আছে আমরা গ্যাংলিয়ন বলি, সেই গ্যাংলিয়নটা কিন্তু আমরা অ্যাবলেট করে দিতে পারি। এবং একবার এইরকম একটি অ্যাবলেট করে দিলে উনি কিন্তু প্রায় 1 থেকে 2 বছর আর কোনো ব্যথা মুক্ত থাকবেন, কোনো ওষুধ খাওয়া লাগছে না। তাহলে আপনি চিন্তা করে দেখুন যে যিনি 2 দিনে কোনো খেতে পারতেন না, উনি কোনো খাবার মুখে নিতে পারতেন না, উনি মুখে কোনো গার্গলি করতে পারতেন, মুখে কোনো পরিষ্কার করতে পারতেন না, এখন উনি উইদাউট মেডিকেশন তার নর্মাল লাইফ লিড করছেন। অথবা এটা কত বড় একটা জায়গা হতে পারে। অবশ্যই এরকম আবার কিছু চিন্তা করে দেখেন যে অনেকেই দেখবেন যে তার মাথার পিছনে প্রচণ্ড ব্যথা, যে ব্যথাটি মাইগ্রেন অথবা অন্য কোনো ব্যথা না, আমরা বলি এখানে অক্সিপিটাল নিউরালজিয়া। এই অক্সিপিটাল নিউরালজিয়ার জন্য অন্য কোনো চিকিৎসা করে খুব একটা লাভ হবে না। সিম্পল এখানে যে 3টা নার্ভ আছে, আমরা বলি অক্সিপিটাল নার্ভ, সেই নার্ভটা যদি আমরা ব্লক করে দিতে পারি, সে বন্ধ করে দিতে পারি, তাহলে কিন্তু উনি ব্যথামুক্ত থাকবেন। 1 বছর থেকে 2 বছর 3 বছর ধরে ব্যথামুক্ত থাকবেন। তাহলে দেখুন এই সিম্পল একটি ম্যানুভার করে বা সিম্পল একটি প্রসিডিওর করে তাকে কিন্তু ব্যথামুক্ত রাখা দেওয়া সম্ভব হলো। 2-3 বছর কোনো ওষুধ না খেয়ে যে ভালো থাকছে। আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ব্যথা নিয়ে একটি কোর্স আছে, আমরা বলি হচ্ছে অ্যাডভান্স ফেলোশিপ ইন পেইন ম্যানেজমেন্ট। অথবা আমাদের যে শিক্ষক KM ইকবাল একাডেমিয়ার আন্ডারেও এরকম একটি কোর্স আছে। অথবা যদি চিন্তা করি ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন মেডিসিনে যারা ডিপ্লোমা করছেন, এরকম করার পরে এখন অ্যাটলিস্ট ডিস্ট্রিক্ট লেভেলে প্রতিটা ডিস্ট্রিক্টে একজন করে এইরকম একজন ব্যথা বিশেষজ্ঞ কিন্তু আছেন। তাই আমি জনগণের কাছে আপনাদের মাধ্যমে বলতে চাই এইভাবে, আপনারা যারা অনেক বেশি ব্যথায় ভুগছেন অথবা এই যে স্পেশাল ব্যথা যেগুলো ভুগছেন, যে ট্রাইজেমিনাল নিউরালজিয়া, অক্সিপিটাল নিউরালজিয়া, অথবা নি পেইন অথবা শোল্ডার পেইনে যে ভুগছেন, এইরকম একটি জায়গায় আপনারা একজন ব্যথা বিশেষজ্ঞের কাছে যাওয়ার চেষ্টা করুন। ব্যথা বিশেষজ্ঞের কাছে গেলে যে বিষয়টি হবে, উনি আপনাকে পরীক্ষা করবেন, উনি আপনাকে দেবেন, এবং অ্যাটলিস্ট উনি সাজেস্ট করতে পারবেন এরপরে আপনি কার কাছ থেকে সাহায্য পেতে পারেন। শুধুমাত্র একটি জায়গায় যে ওষুধ না খেয়ে একজন ব্যথা বিশেষজ্ঞের চিকিৎসার সঙ্গে থাকা অনেক অনেক ভালো। অবশ্যই আমরা এই নিয়ে আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। আমরা শুনছিলাম যে আপনাদের বিভিন্ন সংগঠন, দেশি এবং আন্তর্জাতিকভাবে যে সংগঠনগুলো ব্যথা নিয়ে কাজ করছে, তারা বিভিন্ন ধরনের ফেলোশিপ দিচ্ছে, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছে। এই প্রশিক্ষণ বা ফেলোশিপের ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক। তো এখানে আমরা জানি কিছু কিছু ইন্ডাস্ট্রি কাজ করছে এবং সেখান থেকে আপনারা আমাদের যারা চিকিৎসক আছে তাদের ক্ষেত্রে সাহায্য প্রদান করছেন। সে ব্যাপারে একটু জানতে চাই, কিভাবে আমাদের যে দেশীয় ইন্ডাস্ট্রিগুলো আছে তাদেরকে আরো বেশি এই ব্যাপারে আগ্রহী করে তোলা যায়। বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইন অথবা KM ইকবাল পেইন একাডেমি যদি চিন্তা করি, তাহলে আমাদের কিছু ভিশন আছে। সেই ভিশনগুলো হচ্ছে যে এই তরুণ চিকিৎসককে আমরা যখন ট্রেন করতে চাই, তাহলে এই ট্রেন করার জন্য একটি দীর্ঘমেয়াদী 1 বছরের একটি প্রশিক্ষণ। তাহলে এই 1 বছরের প্রশিক্ষণকালীন ওই চিকিৎসকটি আর কোথাও কাজ করেন না, তাহলে তার অ্যাটলিস্ট থাকা খাওয়ার ব্যবস্থা যদি করতে পারি, তাহলে কিন্তু তারা একটি ডেভোটেডলি কাজ করতে পারবে। পৃথিবীর সব দেশেই কিন্তু এইরকম ফেলোশিপগুলো বিদ্যমান। আমাদের দেশে কখনোই এরকম একটা ফেলোশিপ বিদ্যমান ছিল না। আমরা আজ থেকে 3 বছর আগে একটি ইন্ডাস্ট্রিকে বললাম যে আপনারা এই জায়গাগুলোতে কাজ করতে পারেন। আমরা বলছিলাম যে এটা ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের একটি কোলাবোরেশনগুলো কীরকম। সবচেয়ে ভালো কথা হলো যে উনি আমরা শুরু করলাম ওনাদের সঙ্গে 2 জন তরুণ চিকিৎসককে আমরা নির্বাচন করলাম এবং তাদেরকে প্রতি মাসে একটা করে স্যালারি দেওয়ার চেষ্টা করলাম। এই স্যালারিটা বেসিক্যালি ওনাদের ফান্ড থেকে আসতো এবং এই টাকাটা অন্য কোথাও খরচ না করে
ওনারা মনে করলেন যে এই যে ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট অথবা একজন স্কিল চিকিৎসক তৈরি করার জন্য এটা শুরু করে দিলেন। এবং সবচেয়ে ভালো দিক হলো দেখুন আজকে আমরা যদি এটা 2 বছর আগে আমরা চিন্তা করেছিলাম এবং 3 বছর আগে বেসিক্যালি, আজকে 4টা কোম্পানি, প্রতিজন কোম্পানি 2জন করে ফেলোশিপ ফান্ড করছেন। তার মানে আমি প্রতি বছরে 8জন ছেলে মেয়েকে এই প্রশিক্ষণের আওতায় আনতে পারছি। এই যে ইন্ডাস্ট্রির সঙ্গে যে আমাদের যে কোলাবোরেশনটা আমরা করেছি এইভাবে, ডিপিএমসি একটা ফেলোশিপ, এবং এই ফেলোশিপের মাধ্যমে ওনারা যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটাই আমাদের মাধ্যমে উনি ট্রেনিং করছেন, ট্রেনিং করার পরে প্রতি মাসের স্যালারি হিসেবে দিচ্ছি আমরা। দেখুন আমরা এই যে 3 বছরের মধ্যেই 4টি অর্গানাইজেশন কিন্তু এই ফেলোশিপ প্রোগ্রামে জয়েন করে গেলেন, এবং প্রতি বছরে এখন 8জন ছেলে মেয়েকে আমি এই ফেলোশিপটা দিতে পারি, এবং এই ফেলোশিপটার মাধ্যমে 8জন ছেলে একজন পেইন বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত পাচ্ছে। এবং আরেকটি ইনফরমেশন সেটা হচ্ছে যে এই ট্রেনিং যে গ্রুপটা করেছেন আমাদের সঙ্গে, এবার যে এডিপিএম পরীক্ষাটি হলো, মানে ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন মেডিসিনের যে পরীক্ষাটা হলো, এরা আমার ছেলেমেয়েরা যে কজন জয়েন করেছিল অলমোস্ট সবাই পাশ করে গেছেন। তাহলে এই যে জায়গা, তার একটা ক্যারিয়ারের একটা দিগন্ত তৈরি হলো, একটা নতুন জায়গায় তাদেরকে আমরা আনতে পারলাম শুধুমাত্র একটু অল্প কিছু মানে ইনভেস্টমেন্টের মাধ্যমে। তাই আমি সোসাইটিগুলোকে মাধ্যমে পক্ষ থেকে আমি আমার ইন্ডাস্ট্রিগুলোকে বলছি, আমার বন্ধুদেরকে বলছি, আপনারা অন্য জায়গায় টাকা খরচ না করে আপনারা যদি এরকম ফেলোশিপ প্রোগ্রামগুলো করেন, যে কোনো সাবজেক্টই হোক না কেন, এই ফেলোশিপ প্রোগ্রামটা যদি আপনারা করতে পারেন, আপনাদের রিসার্চে যদি আপনি হেল্প করতে পারেন, সেটি একটি ইথিক্যাল রিলেশনশিপ ডেভেলপ করবে সেই ইন্ডাস্ট্রির সঙ্গে, সেই এইরকম অ্যাসোসিয়েশন বা এই সোসাইটিগুলোর। জি অবশ্যই স্যার, এই জন্য আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি, যেহেতু আপনারা তরুণ চিকিৎসকদের এই উচ্চ শিক্ষার্থে যথেষ্ট ভূমিকা পালন করেছেন, এবং এই ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকাই বলবো আপনারা পালন করেছেন এদেশের সাধারণ মানুষের জন্য। কারণ যদি আমাদের চিকিৎসকরা এক্ষেত্রে উচ্চ শিক্ষা গ্রহণ করে এবং তারা উচ্চ প্রশিক্ষণ গ্রহণ করে, সেটি আমাদের দেশের জন্যই মঙ্গলকর। আমরা একদম কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে একটু জানতে চাই, এই আজকে আমরা যেই প্রোগ্রামের জন্য বসেছি, আমাদের 27 পেইন কংগ্রেস 2026, এক্ষেত্রে আপনার কি চাওয়া আছে আমাদের যারা তরুণ চিকিৎসক আছে, আমাদের যারা চিকিৎসকরা আছেন, এবং আমাদের যেই সোসাইটি তাদের সবার কাছে? 26তম বিএসএসপি ইন্টারন্যাশনাল পেইন কনফারেন্সে যে প্রতিপাদ্য ছিল সেটি হচ্ছে ইমপ্রুভিং পেইন এডুকেশন বিয়ন্ড বাউন্ডারিজ। এই জায়গাটির জায়গা হলো যে আমরা আর শুধুমাত্র এখন দেশের গণ্ডিতেই থাকলাম না, আমরা সবাইকে নিয়ে পৃথিবীর একটি গ্লোবাল ভিলেজের মাধ্যমে একটা, আর কোম্পানিগুলো মানে ইন্ডাস্ট্রির সঙ্গে যে আমাদের যে রিলেশনশিপটা, এই হেলদি রিলেশনশিপটা আমরা একটু মেনটেন করতে চাই। এবং আমার যে নিউয়ার জেনারেশন বা নিউ পেইন ফিজিশিয়ান যারা আসবেন, তাদেরও আরও বেশি পরিশ্রমী হতে হবে। এবং এই যে ইউরোপিয়ান সোসাইটি যে জায়গাটি করেছে, এবং এই যে অ্যাক্রিডিটেশনের মাধ্যমে আমরা যে কোর্সটি পেয়েছি, সেটি যেন তারা সবাই অংশগ্রহণ করে, এবং তারপরেই একটি প্রশিক্ষিত একটু শিক্ষিত একটি পেইন মেডিসিন গ্রুপ আমাদের দাঁড়িয়ে যাবে, এবং এদেশের আপামর জনসাধারণের যে চিকিৎসা অথবা ব্যথামুক্ত থাকার যে অধিকার, সেই অধিকারের প্রতিষ্ঠায় কাজ করা হবে। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় থেকে, বিশেষ করে এত বড় একটি আয়োজনের মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ এখন টিভিকে। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই ব্যথা মুক্ত থাকতে হলে সঠিক চিকিৎসকের কাছে গিয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করুন।